আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন যথারীতি সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। আনিস আলমগীর, আমি এই জিনিস দিয়ে একটু শুরু করতে চাই যে গতকালকে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী পরিষদ যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, তারা নতুন দুটো দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন দুটো দিবস হলো 6 জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। তো এটা ভালো, সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাদের রাজনৈতিক কারণে হোক আর যে কোনো নিয়েছে। কিন্তু একটা কথা আমার মনে কিন্তু প্রশ্নটা জেগেছে যে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়া গত বছর 2024 সালে 16 অক্টোবর তাদের উপদেষ্টা পরিষদে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা 8টি দিবসকে, জাতীয় দিবসকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল এবং এটা প্রজ্ঞাপনের মাধ্যমে তারা এই কাজটা কার্যকর করেছিল। এবং সেই 8টি দিবসের মধ্যে অনেকগুলো দিবস আছে যেগুলো নাকি আসলেই, যেমন ধরেন আপনার শেখ কামালের জন্মদিন, শেখ রাসেলের জন্মদিন, এগুলো তো বাতিল হওয়াটা আমার কাছে অস্বাভাবিক লাগেনি। কিন্তু যেটা আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছিল সেটা হলো ঐতিহাসিক 7ই মার্চ যে দিবস, জাতীয় দিবসটা, ওই দিন কিন্তু ছুটি ছিল না, জাস্ট তাকে জাতীয় দিবস হিসেবে পালন করা হতো। সেই দিবসটাকে তারা বাতিল করেছিল। আপনি জানেন যে এই দিবসটাই কিন্তু জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক যে সংস্থা আছে ইউনেস্কো, তারা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে কিন্তু এটা স্বীকৃতি দিয়েছিল এই দিবসটাকে এবং ওই ভাষণটাকে। তো যে ভাষণটাকে আমাকে স্বীকৃতি পেত যে দিবসটাকে কেন্দ্র করে, তো সেটা তারা কেন করছে আলোচনা করলাম না। কিন্তু এখন যে সময় ছিল না, এই সরকার যদি ওই দিবসটাকে পুনঃপ্রবর্তন করত তাহলে এটা কি আমাদের জন্য আর ভালো হতো না? আপনি তো বলে ফেলেছেন, আসলে আমার আসলে নতুন কিছু যোগ করার এখানে নেই। দুইটা দিবস সরকার চয়েস করেছে, দ্যাটস গুড। যে বিশেষ করে বিপ্লব এবং সংহতি দিবস, এটা তাদের রাজনীতির সাথে খুবই সম্পর্কিত। তো জাতীয় দিবস হিসাবে যদি এটা গিলানোর চেষ্টা হয়, কিন্তু এটাতে অভ্যস্ত ছিল মানুষ। তো এটা নতুন, এটা এটা যে খুব মানে মানুষকে চাপিয়ে দেওয়া হচ্ছে তা না। এর আগে থেকেই দেখেছে যে বিএনপি আমলে বিএনপি এই দিবসটাকে পালন করত। তাদের রাজনৈতিক জন্ম বা পুনর্জীবন যেটাই বলি, একটা বা দেশের মধ্যেও একটা রিকনসিলিয়েশনের যে ঘটনাটা 7ই নভেম্বর তো একবারে ফেলে দেওয়া না। আমরা শুধুমাত্র স্বাধীনতার আগের গুলো স্মরণ করবো তা না, আমাদের পরবর্তী ডেটও তো আমরা স্মরণ করতে পারি। এখন নতুন করে আসছে যে 5ই আগস্ট যদি সরকার করে, বা আমি জানি না এখন হয়তো ইনক্লুড করেছে কিনা, করতেই পারে তারা। সেই ক্ষেত্রে আপনার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সেটাও ঠিক আছে। আর সমবায় দিবস, এটা তো এরকম দেশের মধ্যে অনেকগুলো দিবস আছে, ওইগুলো আমি মনে করলাম যে সে একটা করেছে। কিন্তু আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন 7ই মার্চ, যেটা ঐতিহাসিক ভাষণ, যেটাতে বলা হয় যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অলমোস্ট সেখানে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে এটা আহ, উম, একটা নীতিগত সিদ্ধান্ত, মানে চূড়ান্ত হয়ে গেছে, পুরো বাংলাদেশ জেনে গেছে সেদিন বাংলাদেশ স্বাধীনতার পথে চলে যাচ্ছে। এবং এটার বর্ণনা করার কিছু নেই, এটা ইতিহাস স্বীকৃত। এবং আপনি জাতিসংঘের ইউনেস্কোর উদাহরণ দিলেন, এবং বাংলাদেশে এর থেকে বড় ভাষণ, এর থেকে বড় উদ্দীপনামূলক, এটা বাদ দেন, এটা বঙ্গবন্ধু দিয়েছে। কিন্তু ভাষণ হিসাবেও যদি এটা চিন্তা করা হয়, যে উদ্দীপনা যেটাতে থাকে, যেভাবে মানুষ মানুষ জেগে ওঠে স্বাধীনতার জন্য এই ভাষণ শুনে, তো সেই ভাষণের দিনটাকে ইউনূস সরকার বাদ দিয়ে দিয়েছে। ইউনূস সরকার তো রাজাকারদের প্রতিনিধি ছিল, এটা তো সবাই জানে। তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বাদ দিয়েছে। কিন্তু এই সরকার কেন দেবে? এটা স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত একটা দিন। যদি 7ই নভেম্বর ফেরত আসতে পারে, আমার মনে হয় যে এটাও ফেরত আসা উচিত ছিল। এবং যদি সরকার, এখনো তো দিন আছে, সরকার এটা পুনরায় সিদ্ধান্ত নিতে পারে। জি। আরেকটা বিষয়, আমি আজকে সংসদে দেখলাম যে আমাদের যে আইনমন্ত্রী তিনি জানিয়েছেন যে নিম্ন আদালতে প্রায় 40 লাখ, 40.5 লাখ মামলা
পেন্ডিং অবস্থা আছে। এবং আপনি জানেন যে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে তাদের বিএনপি যে যারা নেতাকর্মী ছিল তাদের উপর যে মামলা, সেই মামলারও প্রায় 23,000 মামলা তারা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে, 23,800 মামলা। আমার প্রশ্নটা হলো যে এগুলি নিশ্চয়ই রাজনৈতিক মামলা অথবা মিথ্যা মামলা হতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো অনেক রাজনৈতিক মামলা হয়েছে, হয়রানিমূলক মামলা হয়েছে। যেরকম একটা মামলা আপনি নিজেও ভুক্তভোগী ছিলেন, আপনিও তো জামিন পেয়েছেন, কিন্তু মামলা তো শেষ হয়ে যায়নি। তো সেই সমস্ত মামলাগুলি কি প্রত্যাহার করা উচিত কিনা? সরকার যাচাই বাছাই করুক, কিন্তু প্রত্যাহার করা উচিত কিনা? অবশ্যই প্রত্যাহার করা উচিত। এবং সরকার যে এই ঝঞ্ঝাল মাথায় নিয়ে রেখেছে, আমার তো মনে হয় মাথা সাফ করা দরকার। এই যে সরকারের কতটা আইন কর্মকর্তা আছে, মনে করেন সরকারের কতটা আইও আছে, পুলিশ প্রশাসন ব্যতিব্যস্ত হয়ে রয়ে গেছে, বা এখানে আইনজীবীরা, সরকারি আইনজীবীরা ব্যতিব্যস্ত হয়ে আছে কেন? কারণ হচ্ছে যে একের পর এক মামলার বোঝা তাদের মাথায় রয়ে গেছে। এটা যে সরকারের আমলে হোক, তো ওই কর্মকর্তা হিসেবে তো তাকে সেটাই পালন করতে হয়। আপনি 23 থেকে 25 হাজার মামলা উইথড্র করার কথা বলেছেন বিএনপি সরকার আমলে, বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা, যেটা আওয়ামী লীগ আমলে হয়েছে। অবশ্যই এই আমলেও সেটা বিবেচনা করা উচিত। ডক্টর ইউনূস যে ভুয়া মামলাগুলো দিয়ে গেছে, আমি গত রাতেও আমার এক বন্ধুর সাথে দেখা হলো, যে সে একটা মামলা থেকে মামলায় 3 মাস জেল খেটে এসেছে। আমিও 3 মাস জেল খেটে এসেছি। তারে জিজ্ঞেস করলাম তোমার মামলাটা কি, বললো যে এটা যাত্রা বাড়িতে একটা খুনের মামলা। এটা আমি বললাম যে এটাতে কে কে আসামি আছে? বললো এটাতে শেখ হাসিনা আছে, আহ ওবায়দুল কাদের আছে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আছে, আর এমপি, এক গাদা এমপি আছে, মন্ত্রীরা আছে, ঢাকা শহরে যত নেতা আছে। দেখেন তো সেখানে তাকেও 300 কত জনের মতো, বা 143 বা এরকম সংখ্যাটা সে আমাকে বলছিল, এটা সবাই হত্যা মামলার আসামি। যে এইটা থেকে সে মুক্তি পেয়ে এসছে। তো এরকম আপনি ধরেন যে এরকম কতটা ভুয়া ভুয়া মামলা আরো কত হাজার রয়ে গেছে। তো এই হাজার হাজার মামলা আমি তো নিজে চোখে দেখে এসেছি। আমি আবারও যে আমার যে রুমমেট, মনে কর 2 জন রুমমেট ছিল যখন আমি ডিভিশন প্রাপ্ত হয়েছিলাম, একজনের নাম মশিউর আর একজন শাহেন শাহ। শাহেন শাহের নামে অনেকগুলো মামলা হয়ে আছে, কোনো চার্জশিট দেয় না, কিছুই দেয় না। সে পুলিশ কর্মকর্তা, ও ডিবিতে চাকরি করত, এবং ডিবিতে চাকরি করাকালীন তার বিরুদ্ধে সে ওইখানে ইয়ে ডিউটি ডিউটি ছিল তার, অন্যদের এটাকে কি বলে, কে কোথায় যাবে না যাবে এগুলো ডিসিশন দেওয়া। তো এটার সাথে কোনো, এটা ফিল্ডের কোনো কাজই না। তো ডেস্ক বাউন্ড একটা জব করতো, তাকেও মামলা দিয়ে রেখেছে, কারণ তার ফ্যামিলি আওয়ামী লীগের সাথে সম্পর্কিত, কেন এই জন্য। আর আরেকজন, তার নাম মনসুর, সে সায়েন্স ল্যাবরেটরির এক কর্মকর্তা। সায়েন্স ল্যাবরেটরি যে কর্মকর্তা, আমি ভদ্রমহিলার নাম এখন না নিলে পারছি না, মালা খান বলে এক ভদ্রমহিলা, যার নামে বিভিন্ন সময় দেখবেন আপনি পত্র পত্রিকায় ভুয়া সার্টিফিকেটের জন্য ইয়ে হয়েছিল। তার রোশানলে পড়ে সে 5টা মামলা শিকার, যে বৈষম্য বিরোধীদের দিয়ে তাকে 5টা মামলা দিয়েছে। ঢাকা শহরের 5 জায়গায় সে নাকি সন্ত্রাস করেছে। এগুলো সবগুলো থেকে সে রেহাই পেয়েছে, মানে রেহাই পেয়েছে মানে জামিন নিয়েছে। তারপর তাকে অজ্ঞাতনামা আরো 3টা মামলা দিয়েছে। 2টা দিয়েছিল আমি থাকতেই, সেই 2টা তো সে জামিন পেয়েছে, এখন তৃতীয় আরেকটা দিয়েছে। সে একজন তরুণ কর্মকর্তা, একজন বিজ্ঞানী। সে পিএইচডি করার জন্য তার তার বউ ঢাকা ইউনিভার্সিটির টিচার, তারা একসঙ্গে বাইরে ছিল। তার পুরো স্বপ্ন, তার পরিবার পুরো একেবারে শেষ হয়ে গেছে। এবং 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা তারা এই পর্যন্ত ব্যয় করে ফেলছে। যে এরকম শত শত মামলা, জেলখানায় মরতেছে এই লোকজন এই মামলা নিয়ে। যে এরকম ভুয়া মামলাগুলো তাহলে কে উদ্ধার করবে? ইউনূস দিয়ে গেছে, আসিফ নজরুল তার বিরোধিতা করেছে, জামিনের বিরোধিতা করেছে, পৃথিবীর কোনো ইতিহাসে তো নাই। এর থেকে 2 বাটপার যে বাংলাদেশের যে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে গেছে, এখন বিচার বিভাগের জন্য মায়া কান্না করতেছে যে বাকিরা। এটা থেকে উদ্ধার উদ্ধার করবে কে? তাহলে বর্তমান সরকারকে সেটা করতে হবে। বর্তমান সরকার ভুয়া মামলাগুলো যদি প্রত্যাহার করে, তাহলে কিন্তু এখানে যারা প্রকৃত অপরাধী তারা কিন্তু এখানে ধরা পড়বে। এখন যে অবস্থায় আছে তাতে, এখন যে অবস্থায় আছে তাতে কিন্তু অপরাধীদেরকে আপনি চিহ্নিত করতে পারছেন না। এবং সেই অবস্থায় যে জুলাই যোদ্ধারা, যারা আমি বারবার এই কথা বলছি, তাদের কেউ না কেউ তো মেরেছে। এই মারার লোকগুলো, এই হত্যাকারীরা বিচার
বিচার হবে তখন। এখন তো তাদের কোনো বিচার হবে না, তাদের ফ্ল্যাট বাড়ি অমুক কোটা সোটা দিয়ে এই তাদেরকে যে খুশি করা হচ্ছে, সেটা তো তাদের তাদের সন্তান হারানোর বেদনা সেটাতে মিটবে না। হয়তো কোনো কোনো লোভী আছে, ওই ফ্যামিলিও আছে ওইরকম মামলা বাণিজ্য করতেছে, কিন্তু সবাই তো না। সবাই তো তার সন্তান হারানোর বিচার চায়। সরকার যদি এইটা মানে জুলাই যোদ্ধাদের যদি, জুলাই শহীদদের যদি সত্যিকারে তো সম্মান করতে চায়, তাহলে এই জায়গায় করতে হবে। এবং আমি মনে করি যে, এবং একটা রাজনৈতিক বিশ্বাসের জন্য আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে যে জেলে ভরে রাখছে, এর 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 একটা বিস্ফোরণ হবে একদিন না একদিন, যদি সরকার এগুলোর প্রতি ইয়ে না দেয়। এবং এটা ন্যাচারাল একটা বিস্ফোরণ হওয়াটা ইয়েটা। আইন আদালত চলতেছে না, আইন আদালতে যখনই সে যখনই সে জামিন পাচ্ছে, তখনই শোন অ্যারেস্ট বললে তাকে একটা ভুয়া মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই পুরো চক্র ইউনূস যে যাদেরকে নিয়োজিত করে গিয়েছিল, সেই চক্রগুলো এখনো রয়ে গেছে, এগুলো কোনো চেঞ্জ হয় নাই। তো এই চক্রগুলো বাণিজ্য করতেছে, একদিক দিয়ে সরকারের বদনাম হচ্ছে। সরকার, আমরা বারবার বলছি যে এটা ইউনূসের এক্সটেনশন হচ্ছে, এখন ইউনূসের এক্সটেনশন কেন থাকবে? সো আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে এই সরকার, বিএনপি যদি তার নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করতে পারে, তাহলে বাকিদের মামলাও প্রত্যাহার করতে হবে। এবং প্রত্যাহার করতে হবে মানে যাচাই করার সুযোগ দিতে হবে অ্যাটলিস্ট। আপনি যাচাই করার সুযোগ দেন, আইন কর্মকর্তারা যারা এখানে জড়িত আছে তারা শর্ট আউট করুক কোনটা ভুয়া মামলা আর কোনটা ভুয়া মামলা না। তাতে করে আমার মনে হয় যে আইন আদালতে একটা গতি পাবে, যে এত লক্ষ লক্ষ বিচার সেগুলো কিভাবে করবে। আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছে, ইউনূসের বিরুদ্ধে কথা বলেছে কেন, টকশোতে কথা বলেছে কেন, এটা সন্ত্রাসের মামলা। তো এই ধরনের হাস্যকর মামলাতে আমাকে হয়রানি করবেন, আপনি যাবেন, আপনার আইন কর্মকর্তা যাবে, আমার উকিল যাবে, এতে টাকার শ্রাদ্ধ এবং শ্রম ব্যয় ছাড়া তার কোনো কিছু না। এমন তো না যে আমাকে সাজা দিয়ে আপনি নিয়ত আছে আমাকে সাজা দেওয়ার, সেটাও না। কিন্তু আপনি দেখছেন যে এটা একটা যন্ত্রণা আইন আদালতে রয়ে গেছে। তাহলে এইরকম মামলাগুলো থেকে রেহাই পাওয়ার উপায় কি? হয়রানিমূলক মামলাগুলো থেকে রেহাই পাওয়ার উপায় কি? সরকারের আরেকটা এভিনিউ খুলতে হবে, যে এই জায়গায় যাও, এখানে অভিযোগ করো, এখানে আমি কিছু কর্মকর্তা নিয়োগ দিয়ে দিচ্ছি, তারা সেটা বিচার করো। জি, এটা তো খুবই দুঃখ। আমি এটা নিজেও খেয়াল করলাম যে আপনার মামলা যিনি বাদী হয়েছেন, এই বাদী কে? তার তো জীবনে কখনো নাম শুনিনি কোথাকার এই সংগঠন। কোনো একটা টোকাই, জীবনে এটা নাম শুনি নাই। কমপ্লিট টোকাই, এবং এই কমপ্লিট মামলায় একটা আপনি টোকাই। আরো দুজন আসামি আছে, তাদের তো ধরা হয় না কিন্তু। মানে মূল লক্ষ্য ছিল আনিস আলমকে সাইজ করতে হবে। এটা তো দুর্ভাগ্যজনক, তাই না? কি কিন্তু বোঝাই যায়। যখন আমরা আসলে একটু আসি এই ধরনের মামলা মোকদ্দমার বিষয়ে একটু প্রসঙ্গ। সেগুলো আপনি জানেন যে কুষ্টিয়ায় ওই যে একজন শামীম জাহাঙ্গীর নামে, পীর শামীম নাকি জানি বাবা জাহাঙ্গীর কি, তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার পর আজকে কিন্তু 6 দিন অতিক্রম হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ ভিডিওতে সবকিছু দেখা গেছে। যে কয়েকজনের নামে মামলা করা হয়েছে, মামলার যিনি প্রধান আসামি, এই ভদ্রলোক আবার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং দৌলতপুর উপজেলা জামাতের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এবং তাকে কেন আসামি করা হলো, এই জন্য জামাত অলরেডি মিছিল টিছিল করতেছে, মিছিল সমাবেশ সবই করেছে। অথচ এই তালিকায় কিন্তু ইসলামী আন্দোলনের খেলাফত মজলিসের একজন আছে, বিএনপির একজন আছে। খেলাফত মজলিস বিএনপি তাদেরকে মিছিল করতে দেখিনি। এখন কথা হলো যে দলের লোককে যদি কোনো এরকম ফৌজদারি অপরাধের জন্য আসামি করা হয়, তাহলে কি দলের দায়িত্ব মিছিল করে তাকে তার মানে এটাকে বিতর্কিত করা? মিছিল করে বিতর্কিত করা না, দলের রাইট আছে। আপনি যদি আমার বিরুদ্ধে একটা ভুয়া মামলা করেন, সেটার জন্য মিছিল করতেই পারি, মিছিল করা অপরাধ না। কিন্তু কথা হচ্ছে যে আপনি আসলে দায়ী কিনা। এখন সেখানকার যে রিপোর্ট গুলো উঠে আসছে, সেখানে তো বলা হচ্ছে যে জামাত শিবিরের এক নেতার সেখানে উস্কানি ছিল। তো উস্কানি যদি থেকে থাকে, যদি মামলা হয়ে থাকে, সরকার মামলা করেছে, সেটা সরকারকে পর্যালোচনা করতে দেন। কিন্তু সেটা না করে গায়ের জোরে আপনি মামলা প্রত্যাহারের জন্য রাস্তায় নেমে যাবেন, সেটা তো হবে না। আমি দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত বিশেষ করে ইউনূসের সরকার আমলে 97টি মামলা, মাজারে হামলা হয়েছে, এবং 500 লোকের মতো আহত হয়েছে, এবং এর মধ্যে 3 জন নিহত হয়েছে। এগুলা সবগুলোর ক্ষেত্রে কোনো না কোনো ভাবে অভিযোগ আসছে যে স্থানীয় কোন্দল, আর আসছে যে জামাত শিবির রাজনৈতিক ভাবে যে মাজার বিরোধীদেরকে প্রতিরোধ করার জন্য, যারা সুন্নি ওয়াহাবি, এই যে সুন্নিরা যারা ইয়ে মাজার প্রেমী যারা, তাদের বিরুদ্ধে এক ধরনের লড়াই করার জন্য তারা এগুলো করছে। এবং
রাজনৈতিকভাবে তারা তাদের প্রতিপক্ষ। বিগত নির্বাচনও আপনি দেখেছেন যে যে এরা মাজার ভক্তের লোকজন জামাতের বিরুদ্ধে কথা বলেছে। তো জামাত তার রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ইসলামী মনা অন্য অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, অন্য মতাবলম্বীদের বিরুদ্ধে এই এই খড়ক চালাচ্ছে। আমি মনে করি যে জামাত পরিশুদ্ধ হওয়ার একটা চেষ্টা আছে তাদের অনেকগুলো ক্ষেত্রে। বিশেষ করে এবার তো দেখলাম বৈশাখ উদযাপন করছে, যদিও আরাম ছিল এত বছর ধরে, এখন বৈশাখ বলে হালাল হয়েছে। তো হালাল যখন হয়েছে তখন অন্যের বিশ্বাসকেও আপনি সম্মান করেন। আমি ব্যক্তিগতভাবে হয়তো মাজারের পূজারি না, আপনি হয়তো পূজারি না, কিংবা আমি মাজারের পূজারি, তাতে আপনার মাথা ব্যথা কেন হবে? আপনি দেখেন যে ইসলামের বড় বড় আকারের বরখেলাপ কোথাও হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে স্থানীয় প্রশাসনকে অভিযোগ করেন, সেখানে মামলা দেন, এবং আইন আদালত তো সবকিছু নিজের হাতে তুলে নিচ্ছেন কেন? এর আগে আরেকটা রাজবাড়ি বা কোথাও জানি একটা পীরকে পুড়িয়ে মেরে ফেলেছে, আপনার মনে আছে কিনা জানি না। পীর বা ওই কথিত খবর পীর, দিয়েছিল, খবর থেকে তুলে পুড়িয়ে পুড়িয়েছে। কত জঘন্য বোঝেন, একটা লাশকে পুড়িয়ে ফেলছে। যে এগুলো আবার ধর্ম নিয়ে কথা বলে, এর থেকে জঘন্য ধর্মের এই রূপ, এই ধর্মের এই জঘন্য রূপ পৃথিবীর আর কোন ধর্মে দেখা যাচ্ছে? তো এরা আসলে যা করছে, আমাদের শান্তিপ্রিয় একটা ধর্ম আমরা যাদেরকে বলি, তাকে আসলে অশান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের ইসলাম জামাতি ইসলাম, জামা মানে কাপড়, কাপড়ে ইসলাম। তো তারা এরকম ইসলাম তো আমরা চাচ্ছি না। হ্যাঁ। তো আমি মনে করি যে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব তারা যদি মনে করে যে না আমরা মাজার বিদ্বেষী না, তাহলে তারা তাদের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডদের তাদের থামানো উচিত। তারা মূল স্রোতে আসার চেষ্টা করছে, এবং সেই চেষ্টাকে আমি স্বাগত জানাই। যে জামাত ইসলামকে তো আপনি এখন বাংলাদেশ থেকে বের করে পাকিস্তানে যেতে বলতে পারেন না, বরং তারাই বরং অন্যদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে বলে। তো এমন একটা পরিস্থিতিতে তারা যে মূল স্রোতে এসছে, সেটাকে সাধুবাদ জানাতে হয়। এবং সেই সাধুবাদ জানানোকে আমি এটাও বলবো যে তারা যে অন্য মতামত, অন্য ধর্ম মতাবলম্বী এবং অন্য ধর্মে বিশ্বাসী লোকদের প্রতি যেভাবে আচরণ করে, সেটা তাদের থামানো উচিত। এখানে শুধু মাজার কেন্দ্রিক লোক না, তাদের বিরুদ্ধে অভিযোগ ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিও তারা বিরুদ্ধে আচরণ করে, তাদেরকেও তারা নিষ্পেষণ করে। গত ইলেকশনে আমি তো জেলে ছিলাম, সব দেখি নাই, কিন্তু এখনো পর্যন্ত যাদের সাথে দেখা হয় তারা অনেকে বলে যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল ভোট কেন্দ্রে না যাইতে, ভোট না দিতে। আবার এমন আবার দায়িত্ব দিয়েছে যে তোমার এই কেন্দ্রের ভোট আমরাই পাবো, যদি তুমি, আমরা যদি সেকেন্ড হই তাহলে দেখে নেব। সেরকমও অনেক হুমকি ধামকির জায়গা গেছে। তো তারপরেও যে সব জায়গায় তারা ভোট পেয়েছে তা না, এই ভোট তো আহ, তার মতোই চলে, কিন্তু হুমকি দামকি যে রাজনীতি সংখ্যালঘুদেরকে, সেটা জামাত অতীতের ইতিহাস থেকে বেরিয়ে আসতে পারে না। জামাত একটা পরিশুদ্ধ রাজনীতি করুক, আমি এটা চাই। কারণ এখন তারা প্রধান বিরোধী দল, যে কারণে হোক, ফাঁকা মাঠে হইলেও তারা বিরোধী দল, এটা তো স্বীকার করতে হবে। তাদের আচরণগুলো যাতে ভালো হয় সংসদে, সংসদের বাইরে, সর্বস্তরে, আমি মনে করি যে তারা একটা গঠনমূলক রাজনীতি করুক। জি, আমি বলেছিলাম যে আমরা মানে আপনার সাথে অনুষ্ঠান করব যখন তখন। আপনার তো অনেক ভক্ত আছে, অনেকেই আপনার ব্যাপারে মন্তব্য করেন, কমেন্ট করেন। আমি একটা কমেন্ট নিয়েছি, যে কমেন্ট আমি পড়বো এবং সেখানে এই ব্যাপারে আপনার একটু মূল্যায়নটা শুনতে চাই। লিখেছেন মিস্টার মতিন রানা। তিনি লিখেছেন যে জেল কর্তৃপক্ষের একটা প্রতিপাদ্য বিষয়, যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই প্রতিপাদ্য নিয়ে তাদের কাজ করার কথা থাকলেও বিভিন্ন অভিযোগের কারণে প্রশ্ন উঠেছে, আসলে কয়েদি ও হাজতীদের কতটা নিরাপদে রাখা হচ্ছে এবং তাদের সত্যিকার অর্থে ভালো পথে আনা হচ্ছে না। তো না যেহেতু না, আপনি তারা এসেছেন। না, তাদেরকে ভালো মতো আনা হচ্ছে না, তারা নিষ্পেষিত। আমার থাকার জায়গাটা ঠিক নেই, আমার খাওয়ার জায়গাটা ঠিক নেই, আমার সাথে কারারক্ষীরা মিসবিহেভ করে। তো সেই জায়গায় আপনি কিভাবে ভালো কিছু আশা করেন? কারারক্ষী চুনুপুটি একজন অফিসার, জুনিয়র লেভেলের, মেট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস হলে এখন এই চাকরি আপনি জয়েন করতে পারেন। তারা যেভাবে হাজিরা নিতে যায়, 3 বেলা হাজিরা, সকাল বিকাল, সকাল দুপুর সন্ধ্যা, এই 3 বেলা হাজিরা নিতে যেভাবে যায়, যে বিহেভ করে ওয়ার্ড গুলোতে, বিশেষ করে ডিভিশনে সেরকম করে না। এই এই লোকগুলোকে মনে করেন, আমি ওয়ার্ডও দেখে এসেছি, ডিভিশনে দেখে এসেছি, ওয়ার্ডে গিয়ে কি চোটপাট, এই দাঁড়ান,
এভাবে এভাবে লাইন করেন, চারজন চারজন করে বসতে হবে, এবং মানে হাঁটু করে হাঁটু, মানে এটা কি কি বলে আপনার, আহ, বড় হুজুর সে যেন, তাকে ওখানে আপনি হাঁটুর উপরে বসে মানে ইয়ে করে বসবেন, এবং সে গুনবে। তো এটা কি ধরনের সভ্যতা? আপনি এখানে 10 জন লোক আছে, তারা চারজন চারজন করে বসতে হবে, না হয় সে গুনবে না, তো গুনতে তার অসুবিধা হয়। এতটা মূর্খতা ওইখানে আমি রেখে এসেছি। কিন্তু আবার ওয়ার্ড যখন আমার ডিভিশনে এসেছি, তখন আপনারা কয়জন আছেন স্যার এই বলে চলে যাচ্ছে। তো তাদের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার গুলোকে চেঞ্জ করবে। এবং তারা যে বন্দীদের প্রতি যে অমানবিক আচরণগুলো করে যাচ্ছে, এবং দিনের পর দিন যে খাওয়া, নিম্নমানের খাওয়া দিচ্ছে, এবং তাদের আত্মীয় স্বজনকে দেখা করার ক্ষেত্রে যে ইয়ে দেয়, এক ধরনের আহ বাধা দেয়। কারণ হয়তো কোনো কোনো একজন আগে দিনে দেখা করতে পারতো, বা দেখা করার ইয়ে ছিল যে যখন যেতে পারতেন আপনি আমাকে দেখে আসতে পারতেন, পরে এখন এটা 15 দিনে একদিন। কিরে ভাই, একটা লোক তার পরিবার পরিজন ছাড়া এমনিতে জেলে আছে, তাকে 15 দিন পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে একজনের সাথে দেখা করার জন্য? তার এর মধ্যে কত কিছু ঘটে যায় তার জীবনে, তার ফ্যামিলিতে। সে সুযোগ নাই, 7 দিনে একদিন টেলিফোন করার সুযোগ আছে, তাও দীর্ঘ লাইন ধরে। কারণ এক এক 10 মিনিট সময় দিবে, 10 মিনিটের মধ্যে আপনার শেষ করতে হবে। পরিবেশ পরিবেশটাও ঠিক না যে ঠিক মতো কথা বলবেন, আপনি ওই পাশে শুনতেছে কিনা। যে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যে যাচ্ছে, সেখানে সুরক্ষা তো নাই। সেখানে সুরক্ষা সুরক্ষা এবং এই লোকগুলো বের হয়ে এসে আরো 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 বিদ্বেষী হয়ে ওঠে, যে রাজনীতির জন্য গিয়েছে, আমাকে আমাকে নিয়ে গেছে, বিনা কারণে আমাকে জেল খাটিয়েছে, তা আমি এসে তো শান্তির বাণী দেব না। আমার যে 3 মাস হারিয়ে গেছে, সেটা তো আমার জীবন থেকে সে খেয়ে দেবে। আমার স্বাস্থ্যগত ক্ষতি হয়েছে, আমার মানসিক অবস্থা খারাপ হয়েছে, আমার অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে। তো সবারই তো একই কাহিনী, তো সে তো আর সেটা ভালো করে নেবে না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, এখানে একটা কমেন্ট আমি নিজে আমার জন্য আছে। আছে মানে কি, উনি লিখেছেন, এটাকে আমি আমার মানে দায়বদ্ধতা হিসেবে নিচ্ছি। একজন লিখেছেন যে আমাদের এই সপ্তাহে যে অনুষ্ঠানটা আমরা করেছি আনিস আলমগীর এবং আমি, সেখানে প্রযুক্তিগত কিছু ঝামেলা ছিল। অনেকটা সময় আমাদের দুজনের স্থির ছবি ছিল, এটাও অনেকে উল্লেখ করেছেন। আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে এটা আমারই সমস্যা হয়েছিল। খুবই লজ্জিত আপনাদের কাছে এবং ক্ষমা প্রার্থী, যাতে আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আমাকে খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবার শুক্রবার আনিস আলমগীরের সঙ্গে আমাদের কথা হবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।